আমি কি করব মাস্টার মশাই? বড় আপুর মতো আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি এত মহান নই মাস্টার মশাই যে আপনার ভালোর জন্য আপনাকে ছেড়ে দিব। আমি পারবো না মাস্টার মশাই, আপনাকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। আবার চোখের সামনে আপনার কিছু হলে আমি সেটাও সহ্য করতে পারবো না। পরিণীতার বলা বাক্যে আদিপের বিরক্তি আর ঘুম দুটোই কোরফুলের মতো উবড়ে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলল। এসব কি বলছো পরি? পরিণীতা ফুপাতে ফুপাতে বলল। ঠিকই বলছি, আমি আপনার কথা আব্বুকে বলেছিলাম। তারপর? তারপর আব্বু বলেছে আপনাকে বিয়ে করলে সারা জীবন আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আর যদি তা না হয় আমি যেন আর কখনো আপনার সাথে কোনো যোগাযোগ না রাখি। এটা নাকি আপনার জন্য ভালো হবে না। আমার আব্বু চাচু ভাইরা ওপর ওপর ভালো মানুষই দেখালেও ওরা ভিতরে ভিতরে অনেক খারাপ মাস্টার মশাই। এটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। বলে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল পরিণীতা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আদিপের। এমন যে হবে সে তো প্রথম থেকেই জানতো। তবে এবার আর 17 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না সে। পরীকে সে নিজের করবেই। তাই কয়েক সেকেন্ড দম নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। আমাকে বিয়ে করতে চাও পরি? আমার বউ হতে চাও? আদিবের বলা বাক্যে স্তব্ধ হয়ে গেল পরিণীতা। কান্নাও বন্ধ হয়ে এলো নিমিষেই। আদিব আবার প্রশ্ন করল। বলো, বউ হবে আমার? আমি উল্টাপাল্টা কেন কথা শুনতে চাই না। জাস্ট সে ইয়েস অর নো। কণ্ঠ কেঁপে উঠল পরিণীতার। অস্পষ্ট সুরে বলল। কিন্তু আদিব শক্ত কণ্ঠে বলল। এই কিন্তু শুনতে চাই না। ইয়েস অর নো। পরিণীতা কাপা কণ্ঠে প্রতিউত্তর করল। ইয়েস। মৃদু হেসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আদিব প্রশ্ন করল। ভয় পাচ্ছ? পরিণীতা ছোট করে উত্তর দিল। হুম। আদিব কণ্ঠে একটু বিরক্তি মিশিয়ে বলল। তোমার বাপ আস্ত একটা ইবলিস, বুঝেছ? পরিণীতা মৃদু রেগে গিয়ে বলল। উনি যেমনই হোক আমার আব্বু। হাসলো আদিব, হেসে বলল। তোমার এই অসুর বাপকে শ্বশুর আমি বানাবই। এখন শোনো। হুম। আদিব সিরিয়াস কণ্ঠে বলতে শুরু করলো। ভালো মতো ভেবে নাও পরি, একবার এগোলে কিন্তু আর পিছনে তাকানোর সুযোগ নেই। বুক কেঁপে উঠল পরিণীতার। তবু মনে সাহস জুগিয়ে বলল। তাকাবো না। হাসলো আদিব, তবে মুখে গাম্ভীর্য টেনে সিরিয়াস কণ্ঠে বলল। পরশু। পরিণীতা সব শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল। কিন্তু মাস্টার মশাই। আদিব একটু ধমকে বলল। একদম চুপ। যা বললাম তাই মরতে তো এমনিতেই হবে, অমনিতেও হবে। তাহলে একটা শেষ চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়? এবার একদম চুপ মেরে গেল পরিণীতা। কিন্তু ভয়ে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে অনবরত। এত রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? তবুও সে মাস্টার মশাইকে বিশ্বাস করে। আর সত্যি তো, মাস্টার মশাইকে না পেলে তো তাকে এমনিতেও মরতে হবে। তাহলে মরতেই যখন হবে তখন আফসোস থাকবে কেন? পরিণীতাও নিজের মনকে বুঝিয়ে নিল। যারা তার কথা বিন্দুমাত্র ভাবে না সেও তাদের কথা ভাববে না। আদি পরিণীতাকে ডেকে বলল। এখন ঘুমাই এঞ্জেল। পরিণীতা সম্মতি জানিয়ে বলল। জি। আদিপ লাইট অফ করে পুনরায় শুতে শুতে রহস্যময় কণ্ঠে বলল। আর মাত্র একদিন, তারপর রেডি থেকো। আদিবের বলার ধরন দেখে গা কাটা দিয়ে উঠল পরিণীতার। লজ্জা মিশ্রিত রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার শুভ্র রাঙা মুখশ্রীতে। আদিপ রসিকতা করে বলল। কল্পনা করতে হবে না, বাস্তবেই সব হবে। বি প্রমিস বেবি। পরিণীতার লজ্জায় ফোন কেটে দিল। হেসে উঠল আদিপ। এবার কিছু একটা হবে, হয় বাঁচবে নয় মরবে। আর ঝুলে থাকবে না তারা। আদিপ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন পাশে রেখে ঘুমিয়ে পড়ল। সিলেট জাল্লাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, JCPSC। দুপুর 1টা। আজ এখানে মেডিকেল ক্যাম্পিংয়ের 5ম দিন। আজকের পর আর 10 দিন ক্যাম্পিং হবে, তারপর শেষ। সকল ডাক্তাররা ঢাকা ব্যাক করবেন। কলেজ ক্যাম্পাসের সিঁড়ির সেফটি দেওয়ালের উপর পা ঝুলিয়ে বসে আছে। কালার ম্যাথ পাজেল সলভ করছে প্রিয়স্মিতা। তার নিচের সিঁড়িতে গালে হাত দিয়ে বসে বসে একটা দুটো করে মানুষ গুনছে রুহি, যারা, নুহা, স্নেহা, দৃষ্টি, বৃষ্টি। নুহা বলল। এই ভাই, বাংলাদেশে যে এত সুন্দর টাওয়ারওয়ালা কাকু আছে এটা তো আগে জানতাম না। স্নেহা বাঁকা হেসে বলল। শুধু টাক দেখলি গাধি, টাকের সাথে টাকাটা দেখলি না? সৃষ্টি উৎসাহ নিয়ে বলল। তাহলে
এরকম একটা কাক্য জীবনে থাকলে মন্দ হয় না বল? বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল। ওইটাকেই তেল মালিশ করতে করতে তোর জীবন যাবে, দেখিস। স্নেহা মুখ বাঁকিয়ে বলল। ভ্রু বাঁকিয়ে বলল। যেমন? স্নেহা কণ্ঠে দ্বিগুণ উৎসাহ ঢেলে বলল। যেমন মোস্তাক তিশা, টম মিষ্টি, লাইলা মামুন, আরেকটা আছে আপা, কিছু বললেই গালি দিয়ে দেবে, তাই নামটা আর নিলাম না। নুহা চোখ বড় বড় করে বলল। এগুলো সব সুগার ড্যাডি তা না হয় বুঝলাম, কিন্তু লায়লা মামুনের কেসটা কি? স্নেহা দুষ্টু হেসে বলল। সব জায়গায় বৈষম্য খুঁজে কেন শালি? মেয়েদের সুগার ড্যাডির প্রয়োজন হয় আর ছেলেদের হয় না নাকি? তাই মামুনের জন্য লাইলা সুগার মামি ইকুয়াল। সৃষ্টি মুখ বাঁকিয়ে বলল। তোর যত বাজে কথা, দোয়া করে দিলাম তোর জন্য মোস্তাকের মতো একটা টাকলা ভরিয়ালা কাকু আসবে। নুহা দুষ্টু হেসে বলল। কিন্তু আমাদের স্নেহারানীর তো নির্বাণ ভাইকে পছন্দ। নুহার কথায় সবাই চোখ বড় বড় করে একত্রে তাকালো স্নেহার দিকে। রুহি এবার বিরক্ত কণ্ঠে বলল। থামবি তোরা? ঝাড়ি খেয়ে একসাথে চুপ মেরে গেল সবাই। রুহি কয়েক সেকেন্ড বিরক্ত চোখে সবার এক্সপ্রেশন দেখে ঘাড় উঁচিয়ে প্রিয়স্মিতার দিকে তাকালো। প্রিয়স্মিতার এমন নির্লিপ্ত ভাব দেখে গা জ্বলে গেল রুহির। প্রিয়স্মিতার হাত থেকে পাজেলটা কেড়ে নিয়ে খেকিয়ে উঠে বলল। তোর ব্যাপারটা কি বলতো? আজ 4 দিন হয়ে গেল ডাক্তার চৌধুরীর কোনো পাত্তা নেই। তিনি ওই দিনের পর আর একবারও কলেজে আসলেন না। এরপরও তুই এমন নিভে আছিস কিভাবে? প্রিয়স্মিতার রহস্যময় চোখে তাকালো রুহির দিকে। বাঁকা হেসে দেওয়াল থেকে এক লাফে নেমে পড়ল। চুলের লম্বা বেনিটা পেছনে ঠেলে রুহির হাত চেপে ধরে বলল। চল। আশ্চর্য হলো রুহি। কপাল কুঁচকে সন্ধিহান কণ্ঠে বলল। কোথায়? প্রিয়স্মিতা বাঁকা হেসে টানতে টানতে বলল। চলো শালি, দেখাচ্ছি তোমাকে। বলে টেনে নিয়ে কলেজ মাঠের দিকে যাওয়া ধরলো। যারা, নুহা, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে এক লাফে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। স্নেহা ভ্রু বাঁকিয়ে বলল। কোথায় গেল দুজন? দৃষ্টি, সৃষ্টি, যারা, স্নেহা প্রিয়স্মিতার পেছন পেছন দৌড় দিতে দিতে বলল। তুই বসে গবেষণা কর কোথায় গেল, আমরা বরং ততক্ষণে পরবর্তী সিনটা এনজয় করে আসি। বলে চলে গেল নুহা। নিজের ভাবনা চিন্তা ছুঁড়ে ফেলে বান্ধবীদের পিছু নিল। 90,000 স্কয়ার ফিট পুরো কলেজ মাঠ জুড়ে মেডিকেল ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারদের ক্যাটাগরি অনুযায়ী মাঠের বিভিন্ন প্রান্তে বাঁশ দিয়ে স্কিন টানিয়ে ছোট বড় বেশ অনেকগুলো প্রাথমিক চেম্বার বানানো হয়েছে। সেগুলোতে বিভাগ অনুযায়ী ডাক্তাররা সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। অর্ধভূমি পুরো মাঠ জুড়ে বিভিন্ন বয়সী মানুষদের আনাগোনা ও প্রচণ্ড ভিড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মেডিকেল কর্মী ও সহকারী মেডিকেল স্টুডেন্টরা। এত ভিড়ের মূল কারণ ভালো মানের ডাক্তার। কত শত সাধারণ মানুষরা টাকার অভাবে বিনা চিকিৎসায় পড়ে থাকে। দিনের পর দিন তারা চাইলেও একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না, কারণ গুণগত মানসম্মত ডাক্তারের ফি অনেকটা, যা অ্যাফোর্ড করার সামর্থ্য সবার থাকে না। সে জায়গায় প্রতি 2 বছরে একবার সিলেটের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের কলেজ কোয়ালিফাইড ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় এবং সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাই বিনামূল্যে ভালো ডাক্তার দেখাতে সিলেটের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। প্রিয়স্মিতা রুহির হাত চেপে ধরে টানতে টানতে মাঠের অপর প্রান্তের একটা চেম্বারের পেছনে এসে দাঁড়ালো। জায়গাটা বেশ বন জঙ্গলে ঢাকা, পাশে হয়তো পচার ডোবাও আছে। রুহি হাত ছাড়িয়ে নিয়ে আশেপাশে চোখ বুলাতেই আহ করে উঠল। সাথে সাথেই ওর মুখ চেপে ধরল প্রিয়স্মিতা। রুহির পায়ের পাতায় সজোরে লাথি মেরে ফিসফিসিয়ে বলল। ওই শালি, চিৎকার দিয়ে কিস খাওয়াবি নাকি? মশার কামড় যেমন তেমন। প্রিয়স্মিতার লাথি খেয়ে আরো ব্যথায় কুকিয়ে উঠল রুহি। জোরে চিৎকার দিতে চাইল, কিন্তু প্রিয়স্মিতার মুখ চেপে ধরেছে বিধায় পারল না। অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। তার মন চিৎকার দিয়ে গেয়ে উঠল সেই ভাইরাল গানের এক লাইন। আমি চিৎকার দিয়ে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। প্রিয়স্মিতা ছাড়ছে না দেখে আর রুহিও প্রিয়স্মিতার পায়ে সজোরে লাথি মারল। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল প্রিয়স্মিতার। রুহিকে ছেড়ে দিয়ে আহ করতে চাইলে এবার রুহিও প্রিয়স্মিতার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলল।
শালি, তুই তোর স্ট্রবেরি ডাক্তার দেখানো নাম করে এখানে তোর আত্মীয় স্বজন ওরফে মশাদের আমার রক্ত ডোনেট করতে এসেছিস, আবার মশার কামড়ে চুলকাতেও দিচ্ছিস না। প্রিয়স্মিতা এবার কৌশলে রুহিকে ল্যাং মেরে নিচে ফেলে দিল। দৃষ্টি সৃষ্টি যারা স্নেহা নুহা পাশে দাঁড়িয়ে গোল গোল চোখে যেন লাইভ টম অ্যান্ড জেরি কার্টুন দেখছে। যারা এসে রুহিকে টেনে তুলে শরীরের ধুলো বালি ছেড়ে দিল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোরা কি এখনো চুলাচুলির বয়স পার করতে পারিসনি? দৃষ্টি এসে যারাকে ধমকে বলল, তোকে এত মাতব্বরি মারতে কে বলেছে? ভালোই তো মজা লাগছিল দেখতে। দৃষ্টি আবারও রুহি আর প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল, গার্লস, তোমরা কন্টিনিউ করো। রুহি আর প্রিয়স্মিতা একে অপরের দিকে তাকিয়ে একসাথে দৃষ্টির পায়ের পাতায় লাথি মেরে মুখ চেপে ধরল। প্রিয়স্মিতা বাঁকা হেসে বলল, এবার এনজয় কর। দৃষ্টি দু হাতে মুখ চেপে ধরে ব্যাঙের মতো লাফিয়ে উঠল। নুহা প্রিয়স্মিতার পাজেলটা সলভ করতে করতে বলল, তোদের এসব সার্কাস দেখাবি বলে কি নিয়ে এসেছিস? নুহার কথায় বাঁকা হাসলো প্রিয়স্মিতা। কলেজ ড্রেসের পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করল। ব্লেড দেখে ভ্রু কুঁচকে ফেললো ওরা। সৃষ্টি কৌতূহলী কণ্ঠে বলল, তুই সুইসাইড করতে চাস প্রিয়? প্লিজ বোন, তুই সুইসাইড করলে ওইদিকে গিয়ে কর। এখানে মরলে আমরা ফাঁসবো। আমরা বেচারি এখনো জামাইয়ের মুখটা পর্যন্ত দেখিনি। কত স্বপ্ন, আমাদের জামাই হবে, হালিতে হালিতে বাচ্চা কাচ্চা হবে। সেসব স্বপ্ন আমার স্বপ্নই হয়ে যাবে। প্রিয়স্মিতা বিরক্ত চোখে তাকালো ওর দিকে, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। পেছন ফিরে খুব সূক্ষ্মভাবে মেডিকেলের গ্রিন স্কিনটা ভার্টিক্যালভাবে কেটে ফেলল। আচমকা এই কাণ্ডে বিস্মিত হলো মেয়েরা। প্রিয়স্মিতা স্কিনটা একটু ফাঁক করে ভেতরের দৃষ্টিপাত করল। এসব দেখে কৌতূহল বাড়ল ওদের। ওরাও দ্রুত এগিয়ে এসে স্কিনের কাটা অংশে চোখ রাখলো। অতিরিক্ত গরমে শুদ্ধের ফর্সা ত্বক টকটকে লাল আপেলের মতো হয়ে গেছে। শুদ্ধ এসি ছাড়া থাকতে পারে না, আর সেখানে কিনা এই 40 ডিগ্রি গরমে এসি তো দূর, একটা ভালো মানের পাখা পর্যন্ত নেই। কেবল মাথার উপর একটা আদিকালের স্লিং ফ্যান বিকটভাবে শব্দ দূষণ করে ঘুরে চলছে। শুদ্ধ রুমাল দিয়ে নিজের কপালের ঘামটুকু মুছে পরবর্তী পেশেন্টকে ডাকল। আসুন। ঘরের পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো ফোকলা দাঁতের 40 ঊর্ধ্বের এক লোক। শুদ্ধ প্রেসক্রিপশন প্যাডে কলম চালাতে চালাতে শান্ত কণ্ঠে বলল, বসুন। ভদ্রলোক এসে শুদ্ধের সামনের চেয়ারে বসলেন। শুদ্ধ প্যাড থেকে মাথা তুলে তাকে 2 সেকেন্ড পর্যবেক্ষণ করে বলল, বলুন আপনার কি সমস্যা? সমস্যার কথা শুনে লোকটার শ্যামবর্ণের মুখটা একটুখানি হয়ে গেল। তিনি হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন, আজ কয়েকটা মাস হলো ডাক্তার সাহেব, খালি বুকে এই পাশে ওই পাশে দুই পাশে ব্যথা করে, আর এই জন্যই কাজে যেতে পারি না বলে বউ খালি খিটখিট করে। শুদ্ধ মনোযোগ দিয়ে ওনার কথা শুনল, অতঃপর স্টেথোস্কোপটা কানে পড়ে ওনার বুকে চেপে ধরে বলল, জোরে জোরে নিঃশ্বাস নিন। লোকটাও তাই করল। শুদ্ধ এবার ওনার হাতের বিপি মনিটরে কাফ পরিয়ে নিল। ব্লাম্বারটা হাতে নিয়ে চেপে চেপে ব্লাম করতে করতে ওনার প্রেশার মেপে বলল, আপনার বিপি অনেক হাই, 140/90 mmH। শুদ্ধের কথা লোকটার মাথার উপর দিয়ে গেল। লোকটা বুঝতে না পেরে বলল, এইটা আবার কি ডাক্তার সাহেব? শুদ্ধ ওনার হাত থেকে কাফটা তুলে নিতে নিতে বলল, ব্লাড প্রেশার মানে আপনার উচ্চ রক্তচাপ আছে, সেটা অনেক বেশি, এটা কমাতে হবে। লোকটা আবারও হতাশার একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আপনার ঘরেও যদি আমার বইয়ের মতো এরকম একখানা বউ নামক গোপী যন্ত্র বাস করতো, তাহলে আপনার রক্তচাপও চোর করে মাথায় উঠে যেত ডাক্তার সাহেব। আচমকা লোকটার এহেন কথায় কেসে উঠল শুদ্ধ। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এর আগেও কোথাও ডাক্তার দেখিয়েছিলেন? লোকটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার এলাকার এক ডাক্তারকে দেখেছিলাম, উনি কয়েকটা টেস্টও দিয়েছিলেন। টেস্টগুলো করাইছেন? জি ডাক্তার সাহেব। সাথে এক্সরে আনছেন? শুদ্ধের কথায় লোকটা একটু লজ্জা পেল। মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়ে বলল, না ডাক্তার সাহেব, বউকে সাথে এনেছি, এক্সরে সাথে আনলে বউ মেরে ফেলবে। লোকটার কথায় আহাম্মক বনে গেল শুদ্ধ। দৃষ্টি সৃষ্টি যারা স্নেহা নুহা রুহি প্রিয়স্মিতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ল।
ঘরের পেছন থেকে এতগুলো মেয়ের হাসির শব্দ ভেসে আসাতে ভ্রু কুঁচকে ফেলল শুদ্ধ। গলা উঁচিয়ে বাইরে থাকা নার্সকে ডাকলো। সিস্টার। শুদ্ধের কথায় এক প্রকার দৌড়ে এলেন নার্স। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, জি স্যার। শুদ্ধ চোখ মুখের স্বাভাবিক মাত্রার গাম্ভীর্য ধরে রেখে বলল, পেছনে কে বা কারা অসভ্যের মতো হা হি করছে? নার্স তাড়াহুড়া করে বলল, এক্ষুনি দেখছি। বলে ঘরের পেছনের দিকে চলে গেলেন। শুদ্ধ আবার পেশেন্ট দেখায় মনোনিবেশ করল। এদিকে কেউ আসছে বুঝতে পেরে প্রিয়স্মিতা, রুহি, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি, জারা, নুহা উল্টো ঘুরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে লোকের ভিড়ে নির্ভারের সাথে সজোরে ধাক্কা খেয়ে গেল প্রিয়স্মিতা। পড়ে যেতে নিলে নির্ভার ওর হাত টেনে ধরল, চোখের চশমা ঠিক করে বলল, এখনই তো পড়ে যেতে চুড়োই, এভাবে ছুটোছুটি করছো কেন? নির্ভারকে দেখে যারা, স্নেহা, নুহা, রুহি, দৃষ্টি, সৃষ্টি চোখের পলকে হাওয়া হয়ে গেল, কিন্তু ফেসে গেল প্রিয়স্মিতা। এখন তাকে উকিলের মতো জেরা করবে এই লোক। প্রিয়স্মিতা অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ে বলল, দুনিয়াতে ধাক্কা খাওয়ার জন্য কি আর বেটা ছেলে ছিল না? নির্ভার প্রিয়স্মিতাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে তাকে সোজা করে দাঁড় করালো। কোমল কণ্ঠে প্রশ্ন করল, ওদিকে কোথায় গেছিলে বললে না তো? প্রিয়স্মিতা একটা ভেটকি মেরে বলল, ওদিকে? হ্যাঁ হ্যাঁ, আজ কতটুকু গরম পড়েছে, মাপতে গেছিলাম নির্বাণ ভাই। কথাটা বলেই জিভ কাটলো প্রিয়স্মিতা। এই ছেলেটা কি সব সময় তাকে বাঁশ দেওয়ার জন্য বাঁশ ঝাড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে? আর এই ছেলেটার সামনে পড়লেই প্রিয়স্মিতার যত বলদি মার্কা কাজ কাম করে। স্যাহ, প্রিয়স্মিতার এমন উদ্ভট কথায় ভ্রু কুঁচকে ফেললো নির্ভার। সন্ধিয়ান চোখে তাকে ভ্রু নাচালো, বুকে হাত গুজে বলল, কেমন গরম পড়েছে, তার জন্য ওদিকে কেন যেতে হবে? ফোনে তাপমাত্রা দেখে নিলেই তো হয়। আর গরম কি শুধু ওদিকেই পড়েছে? সব জায়গাতেই পড়েছে, তাহলে ওদিকে কেন? প্রিয়স্মিতা চোরের মতো নজর লুকালো এদিকে ওদিকে। এতে সন্দেহ বাড়ল নির্ভারের। সে প্রিয়স্মিতার হাত ছাড়তেই আর কোনো দিকে না তাকিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা দৌড় দিল প্রিয়স্মিতা। এতে নির্ভারের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। সে সন্ধিয়ান চোখে তাকিয়ে রইল প্রিয়স্মিতার যাওয়ার পানে। মনে মনে বলল, আবার কোথায় না জানি কোন খিচুড়ি পাকিয়ে এসেছে, আল্লাহ মালুম। এই মেয়েটাকে নিয়ে যে ভবিষ্যতে আমায় অনেক হ্যাপা পোহাতে হবে, সে আমি এখন থেকেই বেশ বুঝতে পারছি। নির্ভারকে তপ্ত রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো নিলয়। কাঁধে হাত রেখে বলল, মামা, এত গভীর প্রেমে পড়া ভালো না। একটা গান মনে আছে তো, প্রেম করে ভালোবাসলে সাগরে অনেক পাইল না কুল, পরে দেখবি এই লাইনটা তোর জীবনে সত্যি হয়ে যাবে। হাসলো নির্ভার। নিলয়ের পেটে ঘুষি মেরে বলল, ডুবেই তো মরতে চাই, যদি সে আমায় ডুবতে দেই। একেবারে তলিয়ে যেতে চাই তার প্রেমের সাগরে, আর ভাসতে চাই না। বাঁকা হাসলো নিলয়। দুজনে মিলে ভার্সিটির দিকে যেতে যেতে বলল, তবুও মামা সামলে, এই বয়সী মেয়েদের মন কখন কোন দিকে চলে যায় তুমি বুঝতেই পারবে না, তাই খুব সাবধান। হ্যাঁ। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নির্ভার। আহত কণ্ঠে বলল, এই জন্যই তো সব সময় চোখে চোখে রাখি, পাছে যদি হারিয়ে যাই। আমি যে বড় অচল তাকে ছাড়া। আর কিছু বলল না নিলয়। দিনের শেষ ভাগ। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বললেন, রোজা রমজানের দিন নাকি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি রহমত হয়। আল্লাহ নাকি ওনার নেক বান্দাদের ধৈর্যের পরীক্ষা নেন এই সময়। প্রিয়স্মিতার কাছে এই কথাটা একদম সত্যি মনে হয়। তার কাছেও অন্যান্য দিনের তুলনায় এই রোজার দিনগুলো একটু বেশি লম্বা মনে হয়। বিশেষ করে জোহরের পরের সময়টা কেন যেন কাটতেই চায় না, খালি বুক ধরফর করে, আলসেমি লাগে। তবে আলসেমি লাগছে বলেই তো আর শুয়ে থাকা যায় না। এখন বিকেল 4:41। আজকের প্রথম ইফতারি 6:13-তে। তাই সেই অনুযায়ী প্রিয়তা, পরিণীতা, প্রেরণা, উষা, ইনায়া, প্রহেলিকা ইফতারি বানানোর কাজে লেগে পড়েছে। রমজানের পুরো মাস ইফতারি বানায় বাড়ির মেয়েরা, আর সেহরির জন্য রান্না করেন গিন্নিরা। ওনারা ইফতারি বানাতে চাইলেও প্রহেলিকা সাফ মানা করে দিয়েছে। তাই এই বিকেল বেলা ওনারা একটু শুয়ে বসে রেস্ট নেন। প্রহেলিকা মনোযোগ সহকারে আটা মাখছে।
ইনায়া ও উষা দু যা নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে বেগুনি, আলুর চপ, ডালের বড়া, পেঁয়াজু সহ বিভিন্ন আইটেমের তেলে ভাজা বানাচ্ছে। তীরা ফল কাটছে আর প্রিয়তা খুব যত্ন নিয়ে শরবত বানাচ্ছে। সে তরমুজ কেটে কুচি কুচি করে বরফের টুকরো, রুয়াফজা আর ঠান্ডা দুধ মিশিয়ে স্পেশাল মহব্বতের শরবত বানাচ্ছে। এর আগে সে লেবু, কমলা সহ আরও কয়েক প্রকার শরবত বানিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। প্রিয়তা শরবত বানিয়ে সেটা বড় একটা জগে ভরে ফ্রিজে তুলতে নিলেই পেছন থেকে কেউ তার অন্যার কোণা টেনে ধরল। পেছনে না ঘুরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। পাশে থেকে একটা বড় গ্লাস তুলে এক গ্লাস শরবত তন্ময়ের হাতে ধরিয়ে দিল। তন্ময় চোখ পিটপিট করে তাকিয়ে আছে প্রিয় আপুর দিকে। প্রিয়তা ওর হাতের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এটা তোর কত নম্বর ইফতারি ভাই? তন্ময় প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক শ্বাসে মেরে দিল। প্রিয়তার অন্যায় হাত মুখ মুছে বলল, সো ইয়াম্মি আপু, অনেক রিফ্রেশিং। তীরা ওর মাথায় টোকা দিয়ে বলল, বললি না তো এটা তোর কত নম্বর ইফতারি? তন্ময় প্রিয়তার মুখের সামনে গ্লাসটা ধরে বলল, বড় আম্মু বলেছে আমি ছোট মানুষ, পুরা রোজা একেবারে রাখতে পারবো না, তাই দুপুরবেলা ভাত খেয়ে অর্ধেকটা আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে ইফতারি করে বাকি অর্ধেকটা, এভাবে পুরোটা রাখবো। তন্ময়ের কথায় উষা আর ইনায়ার চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়তা পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসের শরবত ঢেলে দিল। তীরা মুখ বাঁকিয়ে বলল, কাশ আমারও এভাবে অর্ধেক অর্ধেক করে রোজা রাখতে পারতাম। আসলে আমাদের তাকদীরটাই খারাপ। তন্ময় দ্বিতীয় গ্লাস খেতে খেতে বলল, বড় আম্মু বলেছে এভাবেও রোজা রাখা যায়, তুমি রাখবে আপু? তাহলে নাও, তুমিও খাও। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল তন্ময়। লাফিয়ে তীরা দু কদম পিছিয়ে গিয়ে বলল, না না থাক ভাই, তুই খা, আমার এত শেখার দরকার নেই। ওদের কথার মধ্যে কিচেনের সামনে এসে দাঁড়ালো প্রণয়। বড় ভাসুর দেখে উষা ও ইনায়া তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিল। প্রণয় সকলের দিকে এক নজর তাকিয়ে বলল, আমার একজন হিন্দু গেস্ট আসবে আজ, তাই বিফের কিছু রেখো না। বলেই চলে গেল প্রণয়। প্রণয়কে দেখে হার্ট ফাস্ট হয়ে গেল প্রহেলিকার। মুচকি মুচকি হেসে আবারও রুটি বেলায় মন দিল। প্রহেলিকার ঠোঁটে মৃদু হাসি কেন জানি সহ্য হলো না প্রিয়তার। কেমন বিষ খেয়ে বিষ হজম করার মতো মনে হলো। প্রণয়ের কথা মতো বিফ আবারও ফ্রিজে তুলে শুধু মুরগির মাংস আর খাসির মাংস রান্না বসানো হলো। ইফতারের মাত্র 40 মিনিট বাকি, তাই প্রিয়তা সালাদ বানাচ্ছে। প্রেরণা আর তীরা ডাইনিং টেবিল সেট করছে। এরই মধ্যে বড় একটা গামলা হাতে করে নিয়ে কিচেনে ঢুকলো অরণ্য আর তন্ময়। এত বড় গামলা দেখে হা হয়ে গেল। উষা, ইনায়া, প্রিয়তা ও তীরা প্রিয়তার সামনে দাঁড়িয়ে আছে দেখে অরণ্য গামলাটা ক্যাবিনেটের উপরে রেখে তাড়া দিয়ে বলল, এই কালাচাঁদের বউ, সর সামনে থেকে। প্রিয়তাও ভ্রু কুঁচকে সরে গেল। অরণ্য উপর থেকে বড় মুড়ির ডাব্বাটা বের করে বেশ আধা গামলা মুড়ি ঢালল। গামলায় এত মুড়ি ঢালতে দেখে আশ্চর্য হয়ে গেল উষা ও ইনায়া। তবে প্রিয়তা আর তীরা বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, কারণ এই কাহিনী তাদের বাড়িতে প্রতি বছরই চলে। অরণ্য আধা গামলা মুড়ি ঢেলে সাথে 3 প্লেট বেগুনি, 3 প্লেট পেঁয়াজু, 10টা সিঙ্গারা, 5টা চপ নিয়ে হাতে গ্লোভস পরে ভালো মতো চটকে চটকে মুড়ি মাখাতে শুরু করলো। অরণ্যের মুড়ি মাখানো দেখে উষা ও ইনায়া বেশ খুশি হলো, না হলে তাদেরকেই মুড়ি মাখাতে হতো। ওদেরকে খুশি হতে দেখে তীরা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাবি জানেরা, বেশি খুশি হয়ে কোনো লাভ নেই, মুড়ি তোমাদেরকেই মাখতে হবে। পিকচার আপনি বাকি হ্যাঁ মেরে চান, দেখো না আগে আগে হোতা হে কিয়া। তীরার কথার সারমর্ম কিছুই বুঝলো না উষা ইনায়া, তবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিল অরণ্য। ভালো মতো মুড়ি মেখে এবার ফ্রিজ খুলে আসল জিনিস বের করলো। রসগোল্লার গামলা এনে সেখান থেকে বড় বড় 8 পিস রসগোল্লা মুড়ির গামলায় ঢেলে দিল। মুড়ি মাখাতে রসগোল্লা মেশাতে দেখে ইনায়া আর ইউষা চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। অরণ্য রসগোল্লার পাশাপাশি জিলাপি আর গুঁড়ো মিশিয়ে
আরও ভালো মতো চটকিয়ে চটকিয়ে মাখাতে শুরু করলো। মুড়ি মাখাতে গুড়, রসগোল্লা, জিলাপি মিশাতে দেখে ইনায়ের গা গুলিয়ে উঠল। প্রিয়তার আর সহ্য হলো না, সে কণ্ঠে হতাশা মিশিয়ে বলল, মুড়ির উপর এমন অমানবিক অত্যাচারটা না চালালে হয় না ছোট ভাই? দেখে তো বমি পাচ্ছে। অরণ্য আরেকটু মিষ্টির রস মিশিয়ে মাখাতে মাখাতে বলল, একটু খেয়ে দেখবি কেমন স্বাদের জিনিস, এই স্বাদের ভাগ হবে না বুঝলি। এই অখাদ্যগুলো গিলতেই হবে ভেবে গা গুলিয়ে উঠল প্রিয়তার। সে নাক সিটকে বলল, এগুলো সুস্থ মানুষের খাবার নয়, তুমি খাও। তন্ময় মুড়ির গামলা থেকে এক মুঠো মুখে পুরে নিল। অরণ্য ওর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কেমন হয়েছে পিচ্চু? তন্ময় চোখ বড় বড় করে সেই এক্সপ্রেশন দিয়ে বলল, ফাটাফাটি। অরণ্য বিশ্বজয়ের হাসি দিয়ে মুড়ির গামলা নিয়ে চলে গেল। এসব দেখে কিছু বলার ভাষা খুঁজে পেল না উষা ইনায়া। প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় মুড়ি মাখতে শুরু করলো, কারণ এসব অখাদ্য আর যেই খাক প্রণয় ভাই কোনো দিনও খাবে না। প্রিয়তা মুড়ি মাখা শেষ করে সব কিছু রেখে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সন্ধ্যা 6টা 1, ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি। শিকদার বাড়ির ড্রয়িং রুমের মেঝেতে বড় বড় দুটো মাদুর পেতে তার চারপাশে গোল হয়ে বাড়ির ছোট বড় সকলেই ইফতারের জন্য বসেছেন। বাড়ির মেয়ে বউরা যে যার স্বামীর পাশে বসেছেন। বিশেষ করে প্রহেলিকা তো পারেই না প্রণয়ের কোলে উঠে পড়ে। প্রণয় শুধু দাঁতে দাঁত পিষছে, অথচ কিছুই বলতে পারছে না। এসব দেখে প্রিয়তার ভেতরটা জ্বলন্ত কয়লার মতো ধিকি ধিকি জ্বলছে। হঠাৎ হঠাৎ চোখও ঝাপসা হয়ে আসছে। তবুও বাড়ির সবার সামনে স্বাভাবিক দেখানোর প্রচেষ্টা। সে দীর্ঘ নিঃশ্বাসের বাড়ন্ত জ্বালাটা বুকে চাপা দিয়ে সবার জন্য প্লেটে ইফতারি বাড়তে শুরু করলো। অরণ্য, সমুদ্র, তন্ময় আর রাজ নিজের মুখের সামনে সেই মুড়ি মাখার গামলাটা নিয়ে বসে আছে। তাদের গোল গোল চোখগুলো সেই গামলাটার উপর স্থির। তাদের ভাবখানা এমন যেন আজানের ধ্বনি কানে আসা মাত্রই তারা এই গামলার উপর ঝাঁপিয়ে পড়বে। আর মাত্র কিছুক্ষণ। ইতিমধ্যে শিকদার বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে হাঁপ ছেড়ে বাঁচল প্রণয়। আজকেই তার এসব অভিনয়ের ভেজাল মিটবে। সে বসা থেকে উঠে গিয়ে সদর দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই প্রণয়কে চেপে ধরল প্রণয়ের বয়সী এক যুবক। হাস্যোজ্জ্বল মুখে পেটে কিল ঘুষি মেরে বলল, শালা, বিয়াই বানাবি না ভালো কথা, কিন্তু মাঝে মাঝে তো মনে রাখতে পারিস। আবির্ভাবকে দেখে চোখে হাসল প্রণয়। কাঁধ চাপড়ে বলল, আগে বিয়ে করে ছেলের বাপ হও, তারপর বিয়ে বানাবো কিনা ভাববো। আবির্ভাব ভেতরে আসতে আসতে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে বলল, আমি তো ছেলের বাপ আজ না হয় কাল ঠিকই হব, কিন্তু তুই মেয়ের বাপ হবে কি করে? আবির্ভাবের পিঞ্চ মারা কথায় প্রণয়ের মুখের হাসি নিভে গেল। আর কোনো উত্তর দিল না। প্রণয় ও আবির্ভাব ড্রয়িং রুমে চলে এলো। প্রণয়ের সাথে এখন অপরিচিত ছেলেকে দেখে অনুশ্রী বেগম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, উনি কে আব্বু? প্রণয় হালকা হেসে আবির্ভাবকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডক্টর আবির্ভাব রায়চৌধুরী, আমার স্কুল জীবনের বন্ধু। ওকে আজকে আমি আমাদের বাসায় ইনভাইট করেছিলাম। আবির্ভাবও সবার দিকে তাকিয়ে হালকা হাসলো। বিমন্ন কণ্ঠে সবার সাথে কুশল বিনিময় করল। আবির্ভাবকে দেখে প্রেরণা ও তীরার চোখ রীতিমতো হা হয়ে গেল। তীরা গালে হাত দিয়ে প্রিয়তার গায়ে হেলে পড়ল। বুকে হাত চেপে ধরে বলল, হুসনে কি পড়ে শুনেছিলাম, কিন্তু এত হুসনে কাপারা। আয় হায় ছোট আপু, মেয়ে তো গায়া। তীরার ঢং দেখে বিরক্ত হলো প্রিয়তা। চাপা কণ্ঠে ধমকে বলল, উনি প্রণয় ভাইয়ার বন্ধু, মানে তোর বয়সের দ্বিগুণের থেকেও 2 থেকে 3 বছর বেশি হবে বেয়াদব। প্রিয়তার কথায় পাত্তা দিল না তীরা। ড্যাব ড্যাব করে আবির্ভাবের দিকে তাকিয়ে থেকে বলল, प्यार में का क्या काम है बताओ। मेरा दिल तो उस हुस्ने का बारा के लिए दीवाना हो गया। এবার প্রেরণাও প্রিয়তার গায়ে হেলে পড়ল। দু হাতে বুক চেপে ধরে বলল, बहना मैं भी फिसल गया। দুজনের দিকে তাকিয়ে বিরক্ত হলো প্রিয়তা। প্রিয়তার পাশে বসেছিল শ্রেতা। সে রাগে ফুসফুস করতে করতে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব বেশ স্টাইল মেরে এসেছে, দেখতেও পুরো চকলেট বয় লাগছে। শ্রেতা আবির্ভাবের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, একবার শুধু তোকে একা হাতের কাছে পাই
তারপর মেয়ে পটানোর স্বাদ যদি জন্মের মতো গুছিয়ে দিতে না পেরেছি, তবে আমার নামও মৃত্তিকা চৌধুরী শ্বেতা নয়। আবির্ভাবকে দেখে সবার রিয়াকশন যেমন তেমন, তবে প্রহেলিকার রিয়াকশন দেখার মতো। সে আবির্ভাবকে এখানে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না। তার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার মাথায় চক্করের মতো ঘুরছে। এসি লাগানো, তারপরও প্রহেলিকা দরদর করে ঘামতে শুরু করেছে মুহূর্তেই। ভয়ে তার পা জমে যাচ্ছে, হৃৎপিণ্ডটা মনে হচ্ছে এখনই ব্লাস্ট করবে। সে কি তবে কোনো প্রতারণার শিকার হলো? প্রণয় আর আবির্ভাব বসতেই প্রণয়ের ফোন ভাইব্রেট করে উঠল। সে পকেটে হাত দিয়ে ফোনটা বের করতেই তার চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। ভ্রুর মাঝ বরাবর সূক্ষ্ম দু একটা রেখা দেখা গেল। সে আবির্ভাবের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তুই বস, আমি একটু আসছি। বলেই কল রিসিভ করে বাড়ির উত্তর দিকে চলে গেল। আপাতত বসার সব জায়গা ফুল থাকায় আবির্ভাব গিয়ে প্রহেলিকার পাশে বসলো। তার ভাবখানা এমন যে সে প্রহেলিকাকে কখনো দেখেইনি, চিনেও না। তবে প্রহেলিকার ভয় এতে আরো বেড়ে গেল। ভয়ে যেন সে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। ততক্ষণে বাইরে থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। প্রিয়তা আর উষা সবার হাতে হাতে ইফতারি প্লেট আর গ্লাস তুলে দিল। সকলে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে রোজা খুললেন। তবে প্রণয় এখনো আসেনি। এদিকে দেরি করে ইফতার করা উচিত নয়। তাই প্রিয়তা দ্রুত বাম হাতে শরবতের একটা গ্লাস তুলে ডান হাতের 2-3টে খেজুর নিয়ে উঠে দাঁড়ালো। কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বাড়ির উত্তর দিকে চলে গেল। প্রণয় উত্তরের ব্যালকনি পেরিয়ে বাগানে পৌঁছে গেছে। প্রণয় দ্রুত কণ্ঠে ওপাশের ব্যক্তিকে বলল, পার্টনার, আইল কল ইউ ব্যাক লেটার। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তবে প্রণয় আর শোনার অপেক্ষাও করলো না। কল কেটে পেছনে ফিরতেই কারো ছোট্ট দেহের সাথে মৃদু ধাক্কা লেগে গেল। সাথে সাথে গ্লাসটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নিল প্রিয়তা। দুজনের মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক সাদা সারস। দিনের শেষ ভাগ, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। সেই অস্ত যাওয়া সূর্যের শেষ একটা চিটা কমলা রঙা আলো এসে আশ্রে পড়ছে প্রিয়তার শুভ্র রঙা মুখশ্রীতে। আর তাতেই যেন দৃষ্টিতে ঘোর লেগে গেল প্রণয়ের। বুকের ভেতরে থাকা ছোট্ট হৃদয়টা ধকধক করে উঠল। মন অননে বলে উঠল, তুমি নারী নাকি পড়ি, বেঁধে নিজে করবে ভুল। প্রিয়তা সামনের ব্যক্তির কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে আক্ষি পল্লব মেলে উপরে তাকাতেই তার নীলাপ চোখের কালোমনির দুটো কারো গভীর দৃষ্টির মায়াজালে আবদ্ধ হয়ে পড়ল। ঘোরের মাঝেই প্রণয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল প্রিয়তা। শরবতের গ্লাস মুখের সামনে ধরতেই ঘোর কাটল প্রণয়ের। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিল। শরবতের গ্লাসটা ঠোঁটের কাছে নিতেই তার মুখের সামনে একটা খেজুর তুলে ধরল প্রিয়তা। নিচু স্বরে কোমল কণ্ঠে বলল, নবীজির সুন্নত খেজুর দিয়ে রোজা খুলতে হয়। তৃপ্ত চোখে তাকালো প্রণয়। প্রিয়তার হাতটা মুঠো করে ধরে খেজুরটা নিজের মুখে পুরে দিল। হাতের আঙ্গুলের ঠোঁটের আলতো স্পর্শ পেতেই ঈষৎ কেঁপে উঠল প্রিয়তা। প্রণয় এবার ঢকঢক করে গ্লাসের অর্ধেকটা শরবত খেয়ে নিল। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল দেহে। এবার সে তীক্ষ্ণ চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার শুকিয়ে যাওয়া শুকনো ঠোঁটের দিকে তাকিয়ে পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। প্রিয়তার মাথা থেকে পড়ে যাওয়া সাদা ওড়নাটা আবার সুন্দর করে মাথায় টেনে দিল। সাথে সাথেই ফট করে চোখ তুলে তাকালো প্রিয়তা। প্রণয় ওর হাতের মুঠো থেকে একটা খেজুর নিয়ে তার বীজ ছাড়িয়ে প্রিয়তার মুখে পুরে দিল। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তা। প্রণয় এবার নিজের আধ খাওয়া গ্লাসের শরবতটুকু প্রিয়তার মুখের কাছে তুলে দিয়ে বলল, তাড়াতাড়ি খা, না হলে রোজা কষ্ট পাবে। প্রিয়তা মুগ্ধ চোখে তাকে খেজুর আর শরবতটা খেতে দিল। প্রণয় এবার ওর দিকে তাকে ভ্রু বাঁকিয়ে বলল, এখানে কেন এলে? আমি নিজেও তো যেতাম। প্রিয়তা দৃষ্টি নত করে নিল, নিচু কণ্ঠে বলল, আপনার দেরি হচ্ছিল তাই। প্রণয় কোনো জবাব দিল না, কেবল আসক্ত চোখে তাকিয়ে রইল। সত্যি স্বীকার করতে আর কোনো আপত্তি নেই। এই মেয়েটার জন্য সে জীবনের যে কোনো সীমা অতিক্রম করতে পারে, হোক সেটা ভালো, হোক সেটা মন্দ। এই মুখটার দিকে তাকিয়ে সে সব করতে পারবে, সব। প্রণয় ওর হাত চেপে ধরে আর কিছু না বলে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল।
প্রহেলিকার ভয় অস্থিরতায় হাত পা কাঁপছে অনবরত। সে কিছু খেতেই পারছে না। এই ব্যাপারটা লক্ষ্য করলেন অনুশ্রী বেগম। তিনি প্রহেলিকার প্লেটে একটু ফল মিষ্টি তুলে দিয়ে আদুরি কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু? কোনো সমস্যা? খাচ্ছ না কেন? অন্যমনস্কতায় অনুশ্রী বেগমের স্বাভাবিক কথাতেও ঘাবড়ে গেল প্রহেলিকা। সে একবার ভয়ার্ত চোখে মাথা ঘুরিয়ে আবির্ভাবকে দেখল। অতঃপর অনুশ্রী বেগমের কথার কোনো জবাব না দিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল উপরে। ওর এই অদ্ভুত আচরণের কোনো কারণই খুঁজে পেল না অনুশ্রী বেগম। মনে মনে ভাবলেন, কি হলো মেয়েটা? প্রহেলিকার আচমকা এমন ব্যবহার হজম হলো না সাদমান শিকদার ও খালিদ শিকদারের। তবে ওনারাও এই মুহূর্তে বিশেষ কিছু ভাবলেন না। তবে তাদের চোখ এড়ালো না প্রণয় ও আবির্ভাবের ঠোঁটের অদৃশ্য বাঁকা হাসি। খালিদ শিকদার ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে সেটা আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। বাড়ির মেহমান বলে অনুশ্রী বেগম ও অনন্যা বেগম নিজেরা আবির্ভাবের পাশে বসে স্পেশাল মেহমানদারি করতে শুরু করলেন, যার ফলস্বরূপ কয়েক মিনিটের মধ্যেই আবির্ভাবের পেট ভরে গলায় চলে এলো। তবুও সে হেসে হেসে গল্প করতে করতে খাচ্ছে। তার এমন কিলার স্মাইল দেখে উল্টো দিকে বসে থাকা তীরা ও প্রেরণা নিঃশব্দে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ল। প্রেরণা তীরার হাত জড়িয়ে ধরে বলল, তো দুলাভাই হিসেবে কেমন বানাবে বল? প্রেরণার কথায় কপাল কুঁচকে ফেলল তীরা। মুখ ঝামটা মেরে বলল, নজর দিও না, সে যাব। উনি তোমার ছোট বোনের হবু স্বামী। তীরার কথায় খেকিয়ে উঠল প্রেরণা। চাপা শব্দে ধমকে বলল, ওই তোর বয়স কত? তীরা নির্লিপ্ত কণ্ঠে বলল, এই মাসে 14 হবে। জ্বলে উঠল প্রেরণা। কান টেনে দিয়ে বলল, জানি সোনার কত? এই প্রশ্নের উত্তর আবির্ভাব দিল। জি আন্টি, 2 মাস পর 30 হবে। আবির্ভাবের কথায় সন্তুষ্ট হাসলেন অনুশ্রী বেগম। আবির্ভাবের কথায় মুখ হাঁ হয়ে গেল তীরার। প্রেরণা এবার আরো জোরে ওর কান টেনে ধরে বলল, শুনেছিস? তীরাও কম কি, প্রেরণার হাতে জোরে চিমটি কেটে বলল, মারত কাভে বুড়ে নেতে হতে। চিমটির তীব্রতায় চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠল প্রেরণা। শ্রেতা ওদের সামনে বসে বসে সব সার্কাস মনোযোগ দিয়ে এনজয় করছিল। এবার সে একটা গ্রিন আপেলে কামড় বসাতে বসাতে ওদেরকে শুনিয়ে শুনিয়ে গাইল, যতই ঘুরিয়ে ওরাও রাতে লাটাই তো আমার হাতে। শ্রেতার গানে মুখ বন্ধ করে ফেলল তীরা ও প্রেরণা। চোখ ছোট ছোট করে চাইল শ্রেতার দিকে। শ্রেতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে চলে গেল। প্রেরণা ও তীরা কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম আধা ঘন্টা পরিচয়ে আবির্ভাবকে নিজেদের ছেলে বানিয়ে ফেলেছেন। অনুশ্রী বেগম আবির্ভাবের মাথায় হাত বুলিয়ে বললেন, রাতের খাবার খেয়ে যাও আব্বু, তোমার জন্য রান্না বসাচ্ছি। আবির্ভাব একটা বিশাল হাসি মুখে ঝুলিয়ে বলল, অবশ্যই। প্রহেলিকার চিন্তায় অস্থিরতায় কপাল বেয়ে নদীর স্রোতের মতো দরদর করে ঘাম ছুটছে। সে এলোমেলো দৃষ্টি ফেলে ঘরের এ মাথা থেকে ও মাথা ব্যস্ত কদমে পায়চারি করছে। অন্য কিছু নয়, কেবলমাত্র ভালোবাসা হারিয়ে ফেলার ভয়ে তার মনে জেঁকে বসেছে। মনে হচ্ছে অদৃশ্য হাতে কেউ গলাটা শক্ত করে চেপে ধরেছে। সে কোশমিল কালেও কল্পনা করেনি ওই ডাক্তারের সাথে প্রণয়ের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন যদি ওই ডাক্তার প্রণয়কে কিছু বলে দেয়, এটা ভাবতেই চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠল প্রহেলিকা। না, এটা হতে পারে না। প্রয়োজন হলে এই ডাক্তারকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিব, তবুও ও আমার প্রণয়কে হারাতে দেব না। প্রহেলিকা যেন চোখে অন্ধকার দেখছে। ভয়, দুশ্চিন্তা, হতাশা তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে। প্রহেলিকার আচমকাই কান্না পেয়ে গেল। সে ধপ করে ফ্লোরে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে উঠল, মিস প্রহেলিকা শিকদারকে কি কান্নায় মানায়? ওঠো, প্ল্যান করো কিভাবে আমার সর্বনাশ করা যায়। কারো কণ্ঠে পিলে চমকে উঠল প্রহেলিকা। ঝট করে মাথা তুলে রক্তিম চোখে তাকালো সামনে। প্রণয় বাঁকা হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয়ের বলা বাক্যগুলো প্রহেলিকার ব্রেনে প্রেস হতেই প্রহেলিকার হৃৎপিণ্ড চলাৎ করে উঠল। কলিজার পানি শুকিয়ে মরুভূমি হলো মুহূর্তেই। ভয়ার্ত চোখ মুখে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের পানে। প্রণয় বাঁকা হেসে এগিয়ে এলো প্রহেলিকার নিকট। প্রহেলিকার চোখ মুখে এই
হারানোর ভয়টা দেখে কেন জানি আজ প্রণয়ের মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। এই দিনের অপেক্ষায় যেন ছিল সে কতকাল। প্রহেলিকা ফট করে বসা থেকে উঠে পড়ল। প্রণয়কে জড়িয়ে ধরতে নিলেই 2 কদম পিছিয়ে গেল প্রণয়। শক্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। থমকে গেল প্রহেলিকা। চোখের পাতায় বিন্দু বিন্দু অশ্রু। কণারা ভিড় জমালো মুহূর্তেই। তবে কি সব শেষ হয়ে গেল? প্রণয় কি সব জেনে গেল? এখন কি ছেড়ে দেবে তাকে? কিন্তু ছেড়ে দিতে চাইলেই কি সে ছাড়তে দেবে? বউ সে, তার বিয়ে হয়েছে তার সাথে, তাই মৃত্যুর আগ পর্যন্ত সে কিছুতেই নিজের অধিকার ছেড়ে নেবে না। প্রণয়কে ছাড়বে না, কখনোই না। প্রয়োজনে ঘৃণা নিয়েও বাঁচবে, তবুও ছাড়বে না। প্রণয় প্রহেলিকার মনের ভাব বুঝতে পেরে বাঁকা হাসল। পায়ের উপর পা তুলে বেডের উপর বসলো। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, হে আবরার শিকদার, প্রণয়কে ধরে রাখা তোমার কর্ম নয় মিস প্রহেলিকা শিকদার। শুধু তুমি কেন, এই পৃথিবীতে একজন ব্যতীত আর কারো একচুল পরিমাণের সামর্থ্য নেই আবরার শিকদারকে ধরে রাখার। আর না আছে আমি ধরার বা ছোঁয়ার অধিকার। এই পৃথিবীতে আমি শুধু একজনকে সে অধিকার দিয়েছি। সে চাইলে ধরতেও পারে, ছুঁতেও পারে, ইচ্ছা করলে খেয়েও ফেলতে পারে। হার ওন চয়েস। অন্যের প্রতি প্রণয়ের এমন ভালোবাসার বহিঃপ্রকাশে অন্তর জ্বলে উঠল প্রহেলিকার। মুহূর্তেই ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করে তেড়ে গেল প্রণয়ের দিকে। প্রণয়ের শার্টের কলার চেপে ধরে চিৎকার দিয়ে বলল, কেমন পুরুষ তুমি? লজ্জা করে না তোমার নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলো? আমাকে দেখো, আমি তোমার বউ। ওই মেয়েটার থেকে যথেষ্ট পরিণত। নাকি আমি আর আজকাল তোমাকে সুখ দিতে পারি না যে তোমার অন্য মেয়েদের কথা মনে পড়ে? প্রহেলিকার কথা শেষ হওয়ার আগেই তার গায়ে সর্বশক্তি দিয়ে সজোরে চর বসিয়ে দিল প্রণয়। মারের তীব্রতায় ছিটকে মেঝেতে পড়ে গেল প্রহেলিকা। পুরুষালী গায়ের শক্তিতে মুহূর্তেই নরম গালের মাংস ছিঁড়ে গেল। দাঁতের সাথে লেগে ঠোঁট কেটে রক্ত চলে এলো। ব্যথায় কান্না পেয়ে গেল প্রহেলিকার। সে অশ্রু ভেজা নয়নে তাকালো প্রণয়ের দিকে। নিঃশব্দে তার চোখ বেয়ে অশ্রুগুলো ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো। প্রণয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মন চাচ্ছে এই মেয়েটাকে এখানেই পুঁতে ফেলতে। সে প্রহেলিকার দিকে এগিয়ে গিয়ে তার সামনে বসলো। প্রহেলিকার দিকে আঙ্গুল উঠিয়ে ব্যঙ্গ করে বলল, আমাকে সুখ দেওয়ার ক্ষমতা তোর নেই। তোকে আমি 5 বছর আগেই বলেছিলাম তোর শরীরের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শুধু তুই কেন, এই পৃথিবীতে এক নারী ব্যতীত আবরার শিকদার প্রণয়ের আর কোনো নারী দেহের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। না হলে আবরার শিকদার প্রণয় যদি চাইতো তো তোর থেকে 1000 গুণ সুন্দর মেয়ে প্রতিদিন সকাল বিকাল সে তার বিছানা রাখতে পারত। কিন্তু সত্যি কথা কি বলতো, ফিল পাই না। কিন্তু একটা নারীকে দেখলে আমার সমস্ত শরীরের পশম একত্র দাঁড়িয়েছে, শুধু একবার স্পর্শ করার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য, একটু বুকে জড়িয়ে ধরার জন্য। বিশেষ কর সে ব্যতীত পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যদি আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে, তা ফিলিং জগতে দূরের কথা, থুতু ফেলতে ইচ্ছা হবে না। সেখানে তুই কোন ছাড়। প্রণয়ের বলা এক একটা বিষাক্ত তীক্ষ্ণ বাক্যবাণ প্রহেলিকার হৃৎপিণ্ডকে এফোর করে দিল। অন্য কেউ এমন কটু কথা বললে হজম করে নেওয়া যায়, কিন্তু সেই মানুষটা ওকে এগুলো বলছে। যে মানুষটার জন্য প্রহেলিকা এত যুদ্ধ করছে, এত কিছু করছে, কিন্তু সেই মানুষটাই কিভাবে সস্তা বাজারি মেয়েদের সাথে তুলনা করে দিল। তবুও দমে গেল না। প্রহেলিকা কণ্ঠে ঝাঁস নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এত সাধু পুরুষ সাজা তোমাকে মানায় না প্রণয়। ভুলে গেছো এই ঘরে কি কি করেছো রাতের পর রাত? প্রহেলিকার কথায় হাসি পেয়ে গেল প্রণয়ের। প্রহেলিকার মুখের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে বলল। কয়েক সেকেন্ড হেসে নিজেকে সামলে নিল। নাক সিটকে বলল, বড্ড বোকা তুই। তোর মনে হয় আমি তোকে ছুঁয়েছি? এত খারাপ রুচি আমার? প্রণয়ের বলার ধরন দেখে তাজ্জব বনে গেল প্রহেলিকা। অবিশ্বাস্য চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হেসে বলল, কেউ আনুকের মেডিকেল টেস্ট। থমকে গেল প্রহেলিকা। চোখ মুখে চরম অবিশ্বাস, কিন্তু ধাক্কাটা সামলে নিয়ে বলল, শরীর সম্পর্ক হোক বা না হোক, আমি তোমার বউ। তাই তুমি যতই বলো, আমার হাত থেকে তোমার রেহাই নেই। এবার আরো জোরে হেসে উঠল প্রণয়। হু করে হাসতে হাসতে কণ্ঠে রসিকতা ঢেলে বলল, সিরিয়াসলি তুই আমার বউ? প্রণয়ের হাসি দেখে এবার চরম ভয় হচ্ছে প্রহেলিকার। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়। সে কম্পিত কণ্ঠে বলল,
এমন মজা করো না প্রণয়, সব মজা সহ্য হয় না। প্রণয় আর কোনো কথার জবাব দিল না, নিজের সুটকেস গুছাতে শুরু করলো। প্রণয়কে জামা কাপড় গুছাতে দেখে আতঙ্কে গলা কাটা দিয়ে উঠল প্রহেলিকার। প্রণয় বাহু ঝাপটে ধরে কান্না করে দিয়ে বলল, প্লিজ প্রণয়, আমায় ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রণয় ওর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। প্রহেলিকার এত এত কান্না আহাজারি অর্থহীন, প্রণয়ের উপর যেন কোনোভাবেই প্রভাব ফেলতে পারল না। প্রহেলিকা এবার বাধ্য হয়ে চিৎকার দিয়ে বলল, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি সব শেষ করে দিব, মাটির সঙ্গে মিশিয়ে দেব ওই মেয়েটাকে। আর তুমি খুব ভালো মতো জানো প্রণয়, আমি যা বলি তাই করি, তাই ধৈর্যের পরীক্ষা নিও না। প্রহেলিকার কথায় হাত থেমে গেল প্রণয়ের। সে রহস্যময় বাঁকা হেসে তাকালো প্রহেলিকার দিকে, কোনো রূপ বাক্য ব্যয় ছাড়াই নিজের ফোনটা এগিয়ে দিল প্রহেলিকার দিকে। প্রহেলিকা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। প্রণয় ইশারায় ফোনটা নিতে বলল। প্রহেলিকা ফাঁকা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে ফোনটা নিল। ফোন চলছে একটা 2 মিনিটের ভিডিও, যেখানে প্রহেলিকা স্বীকার করছে যে সে আর তার বাবা চাচা মিলে এই পুরো ষড়যন্ত্রটা সাজিয়েছিল, যার ফলে একটা খুন প্রিয়তা আর একটা খুন করেছিল প্রণয়। ভিডিওটা দেখে প্রহেলিকার দুনিয়া দুলে উঠল, হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। প্রণয় ওর হাত টেনে ফোনটা কেড়ে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিল। প্রহেলিকার করুণ দশা দেখে ঠোঁট এড়িয়ে হেসে বলল, মাই ডিয়ার পাতানো, তুমি চাইলেই তোমার কাছে থাকা ভিডিওটা পাবলিশ করে দিতেই পারো, আমার কোনো প্রবলেম নেই। এবার মরলে আমার জান একা মরবে না, এবার মরলে সবাই একসাথে মরবো। তুমি, আমি, তোমার বাপ চাচা, আমরা সবাই একসাথে নরকে যাব। এবার ভাবো কি করবে, সুন্দর মতো দুনিয়াতে বেঁচে থাকবে নাকি সবাইকে নিয়ে নরকে যাবে? কিন্তু যাই করো, আমি আর তোমার সঙ্গে থাকছি না, আর এই মিথ্যে বিয়ের নাটক আর করতে পারছি না। তাই আমি আমার ঘরে চললাম, বাড়ির লোককে কি বলবে সেটা তোর ব্যাপার। ওকে বেবি, বাই বাই। বলে বাঁকা হেসে চলে গেল প্রণয়। মূর্তির মতো দাঁড়িয়ে রইল প্রহেলিকা। তার এত বছরের পরিশ্রম সব যেন এক নিমিষে মিথ্যা হয়ে গেল। এত বড় প্রতারণার শিকার হলো সে প্রণয়ের বউ নয়, ওদের মধ্যে কিছু নেই। এটা ভাবতেই প্রহেলিকার পাগলের মতো হয়ে গেল। সারা ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। চোখ মুখ তার জ্বলে উঠেছে, ভয়ঙ্কর প্রতিহিংসায় আগুনে সে চোখে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। হয়তো আজ থেকে আবার নতুন কোনো ধ্বংস নীলার সূচনা হতে চলছে। রাত 12টা বেজে 15 মিনিট। রাজপ্রাসাদের মতো শিকদার বাড়ি মৃত্যুপুরীর মতো নিঝুম নিস্তব্ধতায় ঢাকা পড়ে আছে। বাড়ির ছোট বড় প্রত্যেক সদস্য গভীর তন্দ্রায় মগ্ন। আজ আর কারো সেহরি পর্যন্ত জেগে থাকার বা আড্ডা দেওয়ার মতো এনার্জি হয়নি। বিধায় ফোনে রাত 3টার অ্যালার্ম সেট করে তারাবির নামাজ পড়েই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আর কারো কারো কোনো সারা শব্দ মেলেনি। আজ যেন সবার ঘুম একটু বেশি গভীর। ক্লান্ত থাকলেও সচরাচর এমনটা হতে দেখা যায় না। হয়তো এর পেছনেও গভীর কোনো রহস্য আছে, কে জানে। তবে এই মরণ ঘুমের ফাঁদ থেকে রক্ষা পায়নি প্রিয়তাও। সেও পাশ বালিশ বুকে জড়িয়ে গভীর নিদ্রায় তলিয়ে আছে, যেন চেতনাই নেই তার। তবু ঘুমের মধ্যেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। অবচেতন মনেও অনুভব হচ্ছে কেউ হয়তো তাকে অনেকক্ষণ থেকে ডাকছে বা জাগানোর চেষ্টা করছে, কিন্তু সেই অসহ্য রকমের ঘুমের জন্য সে দৃষ্টি মিলে তাকাতে পারছে না। সারাটা শরীর যেন আলসেমের সাগরে ডুবে আছে। চোখের পাতা দুটো ভার, মেলতে গেলেই জ্বালা করে উঠছে। তাই সব কিছু অগ্রাহ্য করে ঘাপটি মেরে পড়ে আছে প্রিয়তা। কিন্তু সেই ব্যক্তিও যেন আজ পণ করে নিয়েছে প্রিয়তাকে সে জাগিয়ে ছাড়বে। প্রিয়তা এবার অনুভব করলো কেউ তার 2 গালে হাত রেখে আলতো চাপড় দিয়ে দিয়ে ডাকছে। এত ডাকাডাকিতে এবার প্রচণ্ড বিরক্ত হলো প্রিয়তা। ঘুমের মধ্যেই নাক কুঁচকে ঠোঁট উল্টালো। নিজের বালিশ ছেড়ে জাপটে ধরল সেই ব্যক্তির কোমর। ঘুমের ঘুরে নরম শিমুল তুলার বালিশটা ছুঁড়ে ফেলে সেই ব্যক্তির উরুতে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দেয়। সাথে সাথে হৃৎপিণ্ড তার প্রিয় মাদকতায় পেয়ে যায়, আর প্রিয়তাও তলিয়ে যেতে নেয় সেই সুখের অতলে। নিদ্রা আরো ভারী হয়ে ওঠে।
কিন্তু প্রিয়তার এত সুখ যেন সহ্য হলো না সেই ব্যক্তির। তার বাঁকা পথ অবলম্বনেই প্রিয়তার এবার দম বন্ধ করা অনুভূতি হতে লাগলো। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল বহুগুণ। শিউরে শিউরে উঠতে লাগলো মুখমূলের দেহখানা। তার সারা মুখ জুড়ে উষ্ণ নরম ভেজা কিছুর অস্তিত্ব অনুভব হতে লাগলো। এবার যেন আর মটকা মেরে পড়ে থাকতে পারল না প্রিয়তা। ঢুলু ঢুলু ঝাপসা চোখ মেলে তাকালো, অস্পষ্টে ডাকলো, প্রণয় ভাই। প্রণয়ের মুখের উপর ঝুঁকে ওর দিকেই কেমন ঘোর লাগা তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়েছিল। তার বাদামি চোখের কালো মণিতে উপসে পড়ছিল নিখাত ভালোবাসা। ঘুম পরীর ঘুম ভাঙতে তার মনটা টানছিল না। মন বলছিল হৃদয়ের অন্তপুরে ঘুমন্ত পরী, সে ঘুমাক না আর কিছুক্ষণ। আমি এতক্ষণ দু নয়ন ভরে দেখি, কিন্তু ভাবনা আর বেশি দূর এগোলো না। সময় পেল না প্রণয়। প্রিয়তা তার বুকের কাছে টি শার্ট দু হাতে টেনে ধরল। অন্যমনস্ক থাকায় প্রিয়তার একদম মুখের সামনে ঝুঁকে পড়ল প্রণয়। হয়তো আর সেন্টিমিটারের দূরত্ব, একটু ঘুচে গেলেই নিঃশ্বাসের মিলন ঘটবে। প্রিয়তা তার গালের কাছে মুখ নিয়ে আধো আধো ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলল, আর একটু ঘুমাই না প্রণয় ভাই, ভীষণ ঘুম পাচ্ছে তো, আপনিও আমার পাশে ঘুমিয়ে পড়ুন। প্রিয়তার ঘুম জড়ানো আধো আধো কণ্ঠস্বরটা তীরের মতো ছুটে এসে প্রণয়ের হৃৎপিণ্ডে লাগলো। কিন্তু প্রিয়তার কথার জবাব দিল না প্রণয়। নিজেকে ধাতস্থ করে প্রিয়তাকে এক টানে শোয়া থেকে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল প্রিয়তা। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কিছু বলবে তার পূর্বেই প্রিয়তা আবার প্রণয়ের বুকে হেলে পড়ল। দুর্বল মুঠোয় টি শার্টের একাংশ চেপে ধরে আগের মতোই ঘুমু ঘুমু কণ্ঠে অভিযোগ করল, আপনি খুব পচা প্রণয় ভাই, আপনাকে আমার সাথে ঘুমোতে বললাম বলে এভাবে তুলে দিলেন। আপনি খুব খুব পচা, আপনার সাথে কথা বলবো না আমি, জান। প্রিয়তাকে শিশুসুলভ ভঙ্গিতে অভিযোগ জানাতে দেখে বুকটা তোলপাড় করে উঠল প্রণয়ের। বাচ্চাটাকে সেই আগের মতো বুকে নিয়ে একটু আদর করার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। কিন্তু মনের সেই অদম্য ইচ্ছাটাকে প্রশ্রয় দিল না প্রণয়। অনুভূতিটা গিলে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখল। কণ্ঠে কোমলতায় এঁটে স্নেহের সহিত মৃদু ধমকে বলল, তোকে তখন পায়েসটা খেতে বারণ করছিলাম না? তাহলে বাটি ভরে কেন খেলে? প্রণয়ের আদুরে ধমকে গাল ফুলিয়ে ফেলল প্রিয়তা। আবারও সেই ঘুম জড়ানো অলস কণ্ঠে প্রত্যুত্তর করল, শুধু শুধু বকবেন না তো প্রণয় ভাই, তখন সবাই বলছিল এটা নাকি অনেক ভালো হয়েছে, আর বড় আম্মু অনেক জোর করছিলেন তাই। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, তাই তুই বড় বাটি দিয়ে পুরো এক বাটি মেরে দিলে? চুপসে গেল প্রিয়তা। প্রণয়ের বুকের ঘ্রাণ নিতে নিতে বলল, একটুই তো খেয়েছি, প্লিজ বকবেন না, আসলে ওটা অনেক মিষ্টি ছিল তাই লোভ সামলাতে পারিনি, প্লিজ। তাই মেডিসিন মেশানো পায়েসটা এত মিষ্টি ছিল? সাথে সাথেই দুপাশে তড়িৎ বেগে মাথা নাড়ল প্রিয়তা। তীব্র বিরোধিতা জানিয়ে বলল, মিষ্টি ছিল কিন্তু ওটার থেকে বেশি নয়, ওটা পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি, ওটা আমি বারবার খেতে চাই। প্রিয়তার কথায় কেমন সন্দেহ হলো প্রণয়ের ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, কোনটা? প্রিয়তা এবার ওর বুকের সাথে আরেকটু মিশে গেল। লজ্জা শরমের মাথা খেয়ে বলল, আপনার রেড লিপস যেরকম সুন্দর দেখতে ওরকম সুন্দর খেতে, অনেক ইয়াম্মি, একটু খেতে দেবেন আবার? প্রিয়তার এমন সোজাসাপটা জবাবে কেসে উঠল প্রণয়। বিস্মিত চোখে প্রিয়তার দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, তুই আমার নষ্ট চোখে দেখিস আমায়? আগে তো জানতাম না। প্রিয়তা পুনরায় ঘুম জড়ানো কণ্ঠে বিরোধিতা করে বলল, হ্যাঁ, আপনাকে নষ্ট চোখে দেখি তো কি হয়েছে, আপনাকেই তো দেখি, পাশের বাড়ি মুকলেসকে তো আর দেখি না। প্রণয় আর বিরোধিতা করার ভাষা খুঁজে পেল না। এই কথার পরিপ্রেক্ষিতে আর কি বলবে সে যে বড্ড দুর্বল পুরুষ। তার উপর এই মেয়ে যদি এভাবে ভালোবাসার দাবি জাহির করে, তাহলে নিজেকে কিভাবে সামলে রাখবে প্রণয়? তার জন্য যে সামনের পথটা আরও বেশি যন্ত্রণাময় হয়ে উঠবে, সেখানে সে পরিষ্কার জানে তার ভালোবাসাটা একতরফা নয়। প্রণয় কিভাবে তখন নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ ধরে রাখবে? এটা যে তার সাধ্য সীমার মধ্যে নেই। আসলে যারা একবার নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারা আর কখনো সেই বাড়তে থাকা অনুভূতির উপর লাগাম টানতে পারে না, কখনোই না। প্রথমে সেই আবেগ হয়তো জন্মায় মনের কোনো এক কোণে, নিঃশব্দ, শান্ত, ছোট এক সরোবরের ন্যায়।
খুব নিরীহ ভাবে, কিন্তু তাকে যদি সেখানেই থামিয়ে দেওয়া না হয় বা তার পরিমাপ বেঁধে দেওয়া না হয়, তখন সেই নিরীহ অনুভূতি রূপ নেয় বিশাল অস্থির এক উত্তাল নোনা সাগরে, যার স্রোত নিজের মতো করে দিক বদলায়, ঢেউ তোলে, ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছু। আর তখন সেই ব্যক্তির যার ভেতরে এই অনুভূতির সাগর জন্ম নেয়, তার কিছুই করার থাকে না। সে কেবল ওপার অসহায়তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার নিজেরই হৃদয় কিভাবে প্রতিনিয়ত একটু একটু করে গ্রাস করে ফেলছে। তাই হয়তো গুণীজনেরা বলেন, বাড়াবাড়ি রকমের কোনো কিছুই ভালো নয়, সব কিছুর উপরেই ব্যক্তিত্বের নিজের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু এই জায়গাতেই বড্ড বাজেভাবে হেরে গেছে প্রণয়, আর এর জন্য সে নিজেই সব থেকে বেশি দায়ী। হয়তো সে নিজেকে কখনো আটকাতেই চায়নি, হয়তো সে চেয়েছিল সেই অনুভূতির একটু একটু করে বাড়ুক, আরও বাড়ুক, যতটা বাড়তে পারে, মনের সর্বত্র ছাড়িয়ে যাক। চাইলেই তো আর সব অনুভব থামানো যায় না, আর থামানোর কারণও ছিল না। সে দেখেছে অনুভূতিরা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তবুও সে তাদের স্বাধীন রেখেছে, চুপ করে চোখ বুজে দাঁড়িয়ে থেকেছে, যেন নিজের ভেতরের কোনো নিষিদ্ধ বৃক্ষকে সে নিজেই পানি দিচ্ছে। আর সেই গোপন বৃক্ষই সময়ের সাথে সাথে অনুভূতির ডালাপালা মেলে ছড়িয়ে পড়েছে তার সমস্ত অস্তিত্ব জুড়ে, সন্তপনে শিকড় গেড়েছে হৃদয়ের অতল গহীনে, অতটা গভীরে বোধহয় প্রণয়ের কল্পনার শক্তি পৌঁছাতে পারে না। তার সারা শরীর পাপে ঝলসে যাচ্ছে, অথচ এই একটা টুকরো জায়গা যেন জান্নাতের বাগান। কিন্তু যখন সব কিছু তার নিয়ন্ত্রণের অনেক বাইরে, যখন সে একেবারে অচল, একেবারে নিঃস্ব, অপারক, পর নির্ভরশীল, তখনই একটা প্রচণ্ড কালবৈশাখী ঝড় এসে তার গোটা জীবন তছনছ করে দিল। তার সকল চিন্তা আর সকল কল্পনা, তার সব উল্টাপাল্টা করে দিল, একেবারে নিঃস্ব করে দিল তাকে ভেতর থেকে। তখন আর কিছুই ফেরানোর ছিল না। প্রণয় তখন আর চাইলেও থামাতে পারত না সেই উথাল পাতাল অনুভূতির জোয়ার। আর আজও সেই অনুভূতি তার ভেতরে তীব্র সাগরের স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, প্রতিদিন অনিয়ন্ত্রণভাবে বেড়েই চলছে, যার থামার কোনো নামগন্ধ নেই। এই অনুভূতিটা বড় নির্মম, বড় বিশ্বাসঘাতক। এরা জন্ম নেয় আমাদের হৃদয় থেকেই, তবু আমাদের কথা শোনে না, নিজেদের পথ নিজেরাই ঠিক করে নেয়। যার বুকের গহীন কোণে তারা বাসা বাঁধে, তার চোখের দিকে তারা ফিরেও তাকায় না, বরং সেই বুকে থেকেই অন্য কারো নামে দাসত্ব করে। আর সেই ব্যক্তিকেও প্রতিনিয়ত বাধ্য করে আগুন জেনেও তাতে ঝাঁপ দিতে, তারপর ফেলে রাখে তীব্র অনুশোচনার আগুনে দগ্ধ হয়, ধীরে ধীরে ছাই হয়ে যেতে। তাই প্রণয়ও জানে সেও একদিন ছাই হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। শত কোটি পাপের ভিড়ে হয়তো এই ভালোবাসাটুকু ছাড়া আর ভালো কিছু মিলবে না তার ঝুলিতে। তবে সত্যি বলতে, সেদিন এই ভালোবাসাটুকুও পাপ হিসেবে গণ্য করা হবে। মানে পুরো জীবনটাই পাপ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা পাপ। জাহান্নামের সবচেয়ে নিচু স্তরের আগুন তার জন্য অপেক্ষা করছে, এ বিষয়ে সে নিশ্চিত। কি সুখের জীবন তার পৃথিবীতেও জাহান্নাম, মৃত্যুর পরও জাহান্নাম, আত্মার শান্তি যেন কোথাও নেই। এত মন্দ ভাগ্যলিপি নিয়ে কারোই জন্মানো উচিত নয়। এসব ভাবতেই কলিজা ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। সে কিছুক্ষণ চুপ থাকে, প্রিয়তার চুলে মুখ গুজে দিয়ে লম্বা শ্বাস টেনে নেয়, আদরে কণ্ঠে বলে, খুব ঘুম তো, ঠিক আছে ঘুমা। আমি এসেছিলাম তোকে একটা জায়গায় নিয়ে যেতে, কিন্তু তুই যখন যাবি না তখন আর কি, আমি একাই চলে যাব। বলে উঠতে নিলে প্রিয়তা তার ডান বাহু আঁকড়ে ধরল, কাঁধে মাথায় এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমাকে ফেলে যাবে না প্লিজ। কোথায় যাবেন? আমিও যাব, আমাকেও নিয়ে চলুন। বলে আবারও চোখ বন্ধ করে ফেলল। প্রিয়তার ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া চিন্তা ভাবনা দেখে ভ্রু কুঁচকে ফেলল প্রণয়, হতাশ কণ্ঠে বলল, তুই ঘুমিয়ে ঘুমিয়ে যাবি? প্রিয়তাও ছোট্ট পরিসরে জবাব দিল, আপনার কোলে চড়ে যাব, নিন কোলে নিন।
বলে সামনের দিকে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। প্রিয়তার মুখের দিকে তাকে বাঁকা হাসলো প্রণয়। প্রিয়তার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ঘুম পড়ে তোর ঘুম আমি এক্ষুনি ছুটাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলেই পাজা কোলে তুলে নিল প্রিয়তাকে। বিছানা থেকে নেমে ধীর কদমে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। প্রিয়তার এতে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে প্রণয়ের শরীরের মাতাল করা গন্ধে বুঁদ হয়ে আছে। তার নার্ভ সিস্টেম এখনও ঠিকমতো কাজ করছে না। ঘুমের মেডিসিনের প্রভাব এখনও প্রখরভাবে মস্তিষ্কে গেঁথে আছে, কিন্তু শরীরের উপর তীব্র শীতল সুস ফোটানোর মতো কিছু আশ্রে পড়তেই ধরফরিয়ে জেগে উঠল প্রিয়তা। তার সকল ঘুম আর ঘ্রাণের মাতলামি এক ঝাপটায় ঠান্ডা পানির ছিটায় পালিয়ে গেল। ঢোক গিলে চোখ বড় বড় করে তাকালো উপরে। প্রণয় ওর দিকেই এক ভ্রু তুলে তাকিয়ে আছে। প্রিয়তার চোখ মেলতেই দেখে কোল থেকে নামিয়ে দিল প্রণয়। শাওয়ারের নিচ থেকে 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো। বুকে হাত গুজে ভ্রু নাচিয়ে বলল, এখন তো ঠিকই উঠলে, কিন্তু তখন কত আদর করে ডাকলাম, জান পাখি বড় ডাকলাম, তা উঠলি না। ঠিক আছে, যে রোগের যে দাওয়াই, তোর জন্য এটা পারফেক্ট। প্রণয়ের দূরে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলা বাক্যগুলোতে হতভম্ব হয়ে গেল প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ভিজে একেবারে চুপচুপে হয়ে গেল। প্রণয়ের বলা সব কথাই তার মাথার উপর দিয়ে উড়ে গেল। ঘুম থেকে জেগেছে তো সে এখন, তাই একটু আগে কি বলেছে, কি করেছে, তার সব কথাই প্রিয়তার অবচেতন মস্তিষ্ক ভুলে গেল। প্রণয় ভাই এই সময় এখানে কেন, আর সেই বা এই মাঝরাতে শাওয়ারের নিচে কি করছে, সেটাই ঠিক বুঝতে পারল না প্রিয়তা। সে কি স্বপ্ন দেখছে, নাকি আসলেই এগুলো তার সাথেই ঘটছে? প্রিয়তার মনের ভাব বুঝতে পেরে হেসে ফেলল প্রণয়। শাওয়ার অফ করে একটা সাদা তোয়ালে এনে প্রিয়তার চুলে জড়িয়ে দিল। প্রিয়তাকে বিস্ময়ের আকাশে ঝুলিয়ে রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল প্রণয়। প্রিয়তার ওয়ার্ড্রপ খুলে একটা সুন্দর ফুল স্লিভ হোয়াইট লং 2 পিস বের করে এনে প্রিয়তার হাতে দিল। চোখে চোখ রেখে আদেশের সুরে বলল, জাস্ট 10 মিনিটসের মধ্যে চেঞ্জ করে বের হবে, উইদাউট এনি এক্সকিউজেস। প্রিয়তা বিস্মিত চোখ জোড়া একবার প্রণয়কে ছেড়ে আবার নিজের দিকে চাইল, অতঃপর আবার মাথা তুলে প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করলো। কারণ এটা বাসায় পরার জামা নয়, তাহলে এটা সে এই রাতের বেলা কেনই বা পরবে? প্রিয়তার ভেজা চোখের প্রশ্নটা ঝট করে পড়ে ফেলল প্রণয়। তার ডার্ক রেড ঠোঁটের রহস্যময় বাঁকার হাসি ঝুলিয়ে প্রিয়তার দিকে 2 কদম এগিয়ে এলো। প্রিয়তার ভেজা কানের লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে মৃদু আওয়াজে বলল, সারপ্রাইজ। সামান্য কাঁপলো প্রিয়তা। প্রণয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই রাতে আবার কি সারপ্রাইজ? প্রণয়ের শরীরও অনেকটাই ভিজে গেছে, চেঞ্জ করা জরুরি। তাই নিজের ভেজা চুলগুলো ব্রাক ব্যাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে বলল, জাস্ট 10 মিনিটস, ওকে বেবি গার্ল।